শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা পড়েছিলাম পদ। পদ পড়েছিলাম, পদ কাকে বলে, পদের জাতত্ব, ব্যক্তত্ব পড়েছিলাম। আজ পড়ব পদের প্রকারভেদ। তার আগে কি তোমাদের মনে আছে পদ কাকে বলে? পদ হলো কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসে বা বসার যা ক্ষমতা রাখে, তাদের সেই শব্দগুলোকে বলা হয় পদ। পদের বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হচ্ছে গঠনগত দিক থেকে পদ কাকে বলে। গঠনগত দিক দিয়ে পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল পদ, অন্যটি হচ্ছে যৌগিক পদ। অর্থাৎ একটা পদের মধ্যে শব্দের সংখ্যার উপর ভিত্তি করে, কতটা শব্দ হতে পারে তার উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সরল পদ, অন্যটি হচ্ছে যৌগিক পদ। অর্থাৎ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত পদকে বলবো আমরা সরল পদ। যেমন আমরা যদি বই বলি, বই একটি মাত্র শব্দ, একটি মাত্র শব্দ দ্বারা একটি পদ হয়। আবার যদি বলি মানুষ, এখানেও একটি মাত্র শব্দ আছে, একটি মাত্র শব্দ দ্বারা গঠিত পদকে বলবো সরল পদ। চাঁদ বলতে পারি। তাহলে একটি মাত্র শব্দ দ্বারা গঠিত পদকে বলবো আমরা সরল পদ। এরূপ একাধিক সরল পদ একত্রিত হয়ে যে পদ গঠিত হয় সেটাকে বলবো আমরা যৌগিক পদ। এখানে বই ছিল, এখানে আমরা যদি বলি যুক্তিবিদ্যার বই, এখানে যুক্তিবিদ্যার বই দুটি শব্দ দ্বারা গঠিত একটা মাত্র পদ হয়েছে। এই ধরনের পদকে বলবো আমরা যৌগিক পদ। যৌগিক পদ কি দিয়ে গঠিত হয়? একাধিক সরল পদ দ্বারা গঠিত হয়। এই যে একটা সরল পদ, এই যে একটা সরল পদ, একাধিক সরল পদ দ্বারা গঠিত পদকে বলবো আমরা যৌগিক পদ। আবার যদি বলি সৎ মানুষ, সৎ মানুষ, এখানে আমাদের দেখা যাচ্ছে যে দুটি পদ, মানে দুটি শব্দ, একটা সৎ একটা শব্দ, মানুষ একটা শব্দ, এই দুটি শব্দ দিয়ে একটা পদ গঠিত হয়েছে। এই পদটাকে বলবো আমরা যৌগিক পদ। তাহলে আমরা দেখলাম গঠনের দিক থেকে পদ হচ্ছে সরল পদ, যৌগিক পদ। একটি মাত্র শব্দ দ্বারা গঠিত পদকে বলবো আমরা সরল পদ, একাধিক সরল পদ দ্বারা গঠিত পদকে বলবো আমরা যৌগিক পদ। তাহলে দ্বিতীয়তে কি পেলাম আমরা? দ্বিতীয়তে হচ্ছে অর্থের দিক থেকে পদ। অর্থের দিক থেকে পদ কত প্রকার হয়? অর্থের দিক থেকে পদ হচ্ছে একার্থক পদ, একার্থক পদ, অনেকার্থক পদ। একটা পদ কয়টা অর্থ বহন করে তার উপর ভিত্তি করে পদকে ভাগ করা হয় একার্থক পদ, অনেকার্থক পদ। যেমন একার্থক পদ একটি মাত্র অর্থ প্রকাশিত হবে যে পদটা দিয়ে, সেটাকে বলবো আমরা একার্থক পদ। যদি আমি বলি বই, তাহলে আমার চোখের সামনে শুধুমাত্র বইটাই ভাসবে, একটা মাত্র অর্থ বহন করতেছে। যদি বলি মানুষ, তাহলে একটা মানুষ একটা জিনিসকেই বুঝাবে, মানুষকে বুঝাবে, এখানে গরু ছাগল হাঁস মুরগিকে বুঝাবে না। চাঁদ যদি বলি, চাঁদকেই বুঝাবে, সূর্যকে বুঝাবে না। এই জন্যে অর্থের দিক থেকে পদ একটা মাত্র অর্থ যদি হয় সেটাকে বলবো একার্থক পদ। আর অর্থের দিক থেকে যদি আমরা অনেক অর্থ পাই, একাধিক অর্থ পাই, সেটাকে বলবো আমরা অনেকার্থক পদ। যদি আমরা বলি তীর, আমাদের চোখের সামনে ভাসবে একটা হচ্ছে নদীর তীর, নদীর তীর, আর একটা আমাদের চোখের সামনে ভাসবে হচ্ছে ধনুক, তীর ধনুক, যে সেটা ভাসবে। তাহলে আমাদের পদ হচ্ছে একটি একটি তীর, এটা দিয়ে আমরা একাধিক অর্থ পাই। একটা পদ একাধিক অর্থ যদি হয় সেটাকে বলবো আমরা অনেকার্থক পদ। তদ্রূপ আমরা যদি দেখি যে আমরা যদি বলি গজ, আমরা যদি বলি গজ, গজ মানে হচ্ছে পরিমাপক, পরিমাপকও আমরা পাই। আবার আমি বলি গজ দিয়ে আমরা কি বুঝাতে পারি? গজ মানে হচ্ছে হাতি। অর্থ অনেক, একটা পদ অর্থ যদি অনেক হয় সেটাকে বলবো আমরা অনেকার্থক পদ। এরকম দণ্ড আছে, দণ্ড মানে হচ্ছে সময় বুঝায়, দণ্ড মানে শাস্তি বুঝায়। তাহলে একটা পদ অনেকটা অর্থ যদি বুঝায় তাহলে সেটাকে বলবো অনেকার্থক পদ। অনেকার্থক পদ আমাদের শিখতে হবে পদের বিভিন্ন মানে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের অনেকার্থক পদ বুঝতে সুবিধা হবে। তারপর
আমরা পাই একটা পদের মধ্যে গুণের উপস্থিতির উপর নির্ভর করে পদকে ভাগ করা হয়, গুণ এর উপস্থিতির উপর ভিত্তি করে পদকে 3টি ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে সদর্থক পদ, সদর্থক পদ, নঞর্থক পদ আর ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ অর্থাৎ একটা পদ, যে পদ কোনো বস্তু, বিষয় বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক বলে। একটা পদের মধ্যে যদি কোনো বস্তুর একটা গুণের উপস্থিতি প্রকাশিত হয় তাহলে এই পদটাকে বলবো আমরা সদর্থক পদ। মানুষ, একটা পদ নিলাম, মানুষের মধ্যে আমরা কি পাই? মনুষ্যত্ব নামক গুণের উপস্থিতি। মনুষ্যত্ব নামক গুণ যে আছে এই গুণের উপস্থিতি, অর্থাৎ এখানে মনুষ্যত্ব নামক গুণটা উপস্থিত আছে, এই ধরনের পদকে বলবো আমরা সদর্থক, অর্থাৎ ইতিবাচক হ্যাবোধক পদ। আমরা নঞর্থক পদটা যদি দেখি তাহলে আমাদের জন্য আরো ব্যাপারটা স্পষ্ট হবে। নঞর্থক মানে হচ্ছে গুণের অনুপস্থিতি। একটা গুণের অনুপস্থিতি যদি থাকে সেটাকে বলবো নঞর্থক পদ। অমানুষ যদি লিখি, অমানুষ মানে মনুষ্যত্বের গুণের অনুপস্থিতি। যে পদটাতে কোনো একটা গুণের অনুপস্থিতি বোঝায় সেটাকে বলা হবে অমানুষ, অর্থাৎ এর মধ্যে মনুষ্যত্বের গুণাবলী নাই, আর মানুষের মধ্যে মনুষ্যত্বের গুণাবলী উপস্থিতি আছে, অর্থাৎ উপস্থিতির উপর ভিত্তি করে পদকে বলা হয়, গুণের উপস্থিতির উপর ভিত্তি করে পদকে বলা হয় সদর্থক পদ। গুণের অনুপস্থিতির উপর ভিত্তি করে পদকে বলা হয় নঞর্থক পদ। আবার আবার যদি আমরা বলি যে দুই একটা উদাহরণ দেই সদর্থক পদের, সদর্থক পদের লিখি জড়, অর্থাৎ জড়ত্ব, জড়ত্ব নামক গুণের উপস্থিতি আছে যেটা, সেটাকে বলা হয় জড় পদার্থ। আর অজড়, অজড় অর্থাৎ এখানে জড়ত্ব নামক গুণের অনুপস্থিতি বোঝাচ্ছে। আবার যদি বলি জ্ঞানী, জ্ঞানী নামক একটা পদ যদি বলি, জ্ঞানী মানে হচ্ছে এখানে ইতিবাচক কিছু বোঝাচ্ছে, অর্থাৎ জ্ঞান উপস্থিত আছে, জ্ঞান নামক গুণটা উপস্থিত আছে জন্য এটাকে বলবো আমরা সদর্থক পদ। আবার এখানে যদি বলি অজ্ঞানী, অর্থাৎ জ্ঞানের অনুপস্থিতি আছে, জ্ঞান নামক একটা গুণ তার অনুপস্থিতি বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলবো আমরা নঞর্থক পদ। তাহলে সদর্থক পদ জানলাম, কোন একটা গুণের উপস্থিতিকে বলবো আমরা সদর্থক পদ, কোন একটা গুণের অনুপস্থিতিকে বলবো আমরা নঞর্থক পদ। এখানে ব্যাহতার্থক পদ হচ্ছে একই সাথে যে পদ দিয়ে কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি বুঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে। যদি আমরা উদাহরণ দেই, যেমন যদি বলা হয় বোবা, বোবা, বোবা মানে হচ্ছে সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সাময়িকভাবে, এখন হয়তো বা কথা বলতে পারতেছে না, পরবর্তীতে আমরা যদি তার চিকিৎসা করি, সুচিকিৎসা করি, তাহলে তার কথা বলার ক্ষমতা চলে আসতে পারে। অর্থাৎ এমন একটা গুণ যেটা পূর্বে ছিল, বর্তমান নাই, আবার ভবিষ্যতে আসতে পারে, তাহলে সেই পদটাকে বলবো আমরা ব্যাহতার্থক পদ। আবার যদি বলি আমরা অন্ধ, অন্ধ মানে হচ্ছে সম্ভবত এর আগে চোখে দেখতো, বর্তমান সময়ে চোখে দেখে না, আবার চিকিৎসা করার কারণে তার চোখের আলো ফিরে আসতে পারে, এই ধরনের পদকে বলবো আমরা ব্যাহতার্থক পদ। এইখানে হচ্ছে সাময়িক গুণের অনুপস্থিতি বোঝায়, অর্থাৎ অতীতে ছিল গুণটা, বর্তমান সময়ে হয়তোবা নাই, ভবিষ্যতে আরো আসতে পারে, তাহলে সেই ধরনের গুণাবলীকে বলবো আমরা, সেই ধরনের গুণাবলী যার মধ্যে আছে, যে পদের মধ্যে আছে, সেটাকে বলবো আমরা ব্যাহতার্থক পদ। খোঁড়া, খোঁড়া মানে তার পা আগে ভালো ছিল, বর্তমানে তার পা হয়তোবা কোনো কারণে খারাপ হয়েছে, উন্নত চিকিৎসা করলে তার পা আবার সুস্থ হতে পারে। অর্থাৎ এখানে দেখতেছি আমরা গুণের সাময়িক অনুপস্থিতি, তাহলে যে পদের মধ্যে একটা গুণের সাময়িক অনুপস্থিতি প্রকাশিত হয় সেটাকে বলবো আমরা ব্যাহতার্থক পদ। আর যার মধ্যে গুণের উপস্থিতি আছে তাহলে তাকে বলবো সদর্থক, কোন একটা গুণের অনুপস্থিতি সেটাকে বলবো নঞর্থক, যার মধ্যে গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায় সেটাকে বলবো ব্যাহতার্থক পদ। আমরা পদের প্রকারভেদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি।